নমস্কার, আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেল গল্পবৃত্ততে সকলকে স্বাগত। বন্ধুরা, একটি ব্যক্তিগত কারণে ব্যস্ত থাকায় আমি বেশ কিছুদিন যাবৎ কোনো নতুন গল্প ছাড়তে পারিনি। তো আজ একটু সময় করে একটু অবসরে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির। গল্পটি আমি নাথ পাবলিশিং থেকে প্রকাশিত বারিদ বরণ ঘোষের আদিম কলকাতার পুতুরে বাড়ি ও অন্যান্য এই বইটি থেকে সংগ্রহ করেছে। গল্প কিনা জানি না, তবে নামটি হলো ন্যাশনাল লাইব্রেরিতে পালকিতে ভূত। যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং গল্পতে অবশ্যই লাইক দিও এবং জানিও কমেন্ট বক্সে গল্প কেমন লাগছে। দেরি না করে আজকের গল্প শুরু করছি। ন্যাশনাল লাইব্রেরিতে পালকিতে ভূত। কণ্ঠে আমি প্রিয়ব্রত। ইম্পেরিয়াল লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি, জাতীয় গ্রন্থাগার যে নামেই রাখি না, সে কিন্তু সাড়া দেবে বেশি বেলভেডিয়ার প্যালেস নামে। বড়লাটের আরামগৃহ বলে কথা, এবং আরো বড় কথা, এর সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসটা কম বড় নয়। কলকাতার যে তল্লাটে এই প্রাসাদোপম বাড়ি, সে অঞ্চলটা আলিপুর নামেই সুপরিচিত। আলিপুর নামটি উচ্চারণের সঙ্গে বেশিরভাগ লোকের মনে জেগে ওঠে চিড়িয়াখানার কথা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যখন মধ্যযুগ, তখনই এর প্রতিষ্ঠা বেসরকারি উদ্যোগে। এর প্রধান উদ্যোক্তা ছিলেন অযোধ্যার নির্বাসিত নবাব ওয়াজির আলী সাহেব, এর চোরাবাগানের রাজা রাজেন্দ্রলাল মল্লিক। এই চিড়িয়াখানাকে উপলক্ষ করে আলিপুরের বারবারন্ত। এরই গালাগুয়া আমাদের জাতীয় গ্রন্থাগার। সিংহলাঞ্ছিত বিশাল তোরণ পার হয়ে যেখানে ঢুকতে হয়, এর মধ্যস্থলেই বিশালাকার সাদা বাড়িটাই এই চত্বরের জাতীয় গ্রন্থাগারের আদি আশ্রয়। এখন ভাষা ভবন গুরুত্ব পেয়েছে, কিন্তু আপন মহিমা নিয়ে বেলভেডিয়ার আজও মহিমাময়। সপ্তদশ শতকের শেষের দিকে এখানে ছিল দিল্লীশ্বর আজিম ওসমানের সাময়িক নিবাস। তারও আগে ফ্র্যাঙ্কল্যান্ডের বাগান বাড়ি। 18 শতকে এটি হয়ে যায় মির্জাফরের সম্পত্তি, তার হাত থেকে হেস্টিংস সাহেবের হাতে। তারপরে নানা হাত বদল হয়ে শেষে লাট ভবন। এককালে হেস্টিংস হাউস নামে সুখ্যাত বাড়িটার মালিকও ছিলেন মির্জাফর আলী খাঁ। আর বেলভেডিয়াদের বাড়িটা ছিল মির্জাফরের নবীনা মহিষী মণি বেগমের খাসমহল। হঠাৎ করে কি যেন এক বাহানায় হেস্টিংসকে এই বাড়িতে আসতে হয়েছিল এবং অবাক বিস্ময়ে সেদিন তিনি দেখেছিলেন পৌর নবাবের পাশে বসে উদ্বিগ্ন যৌবনা মণি বেগমকে। সেদিন তার মাথায় এক চিলতেও ঘুমটা ছিল না। কি যেন এক কৌশলে তিনি মণি বেগমের সাহেবের সঙ্গে আলাপেও করে নেন এবং বুঝতে পারেন এই রমণীর বুকের তিয়াসা মেটাবার সাধ্যি পৌর নবাবের নেই। আর তারপর থেকেই এই মহলে হেস্টিংসের কাজের পরিমাণ খুব বেড়ে যায়। তাকে ঘন ঘন এই প্রাসাদে আসতে হয়। সম্ভোগের লিপ্সা তাকে তাড়না করে বেড়াচ্ছে, কিন্তু তার খাসমহলে প্রবেশের কোনো সাধ্যি নেই তার। তারই পরামর্শে মণি বেগম নবাব সাহেবের কণ্ঠলগ্না হয়ে একদিন আর্জি পেশ করে বসলেন। আল্লাহর কাছে নির্ভীতে এবাদতের জন্য তার একটা নির্ভীত মহলের প্রয়োজন। ভিড়ের মধ্যে তাকে স্মরণে বেগম সাহেবের বড্ড অসুবিধা হচ্ছে। তিনি প্রার্থনা নিয়েই থাকবেন। একটা নির্দিষ্ট দিনে তিনি নবাবের সঙ্গে মিলিত হবেন মাত্র, অন্য দিনগুলোতে নয়। পত্নীনিষ্ঠ মির্জাফর তার হুকুম তামিল করলেন। চলছিল ভালোই, কিন্তু
একদিন নির্দিষ্ট দিনের নির্দেশ না মেনে এক অদিনেই মির্জাফর আলী সেই নতুন মহলে গেলেন এবং দেখলেন মণি বেগম হেস্টিংসের বাহুবন্ধনে নিবিষ্টা হয়ে রয়েছেন। কিছু করার ছিল না ওর। তার অধীশ্বর হেস্টিংসের বিরুদ্ধে কিছু করার সামর্থ্যই ছিল না তার। মণি বেগমের কি হয়েছিল জানি না, কিন্তু হেস্টিংস ওই নতুন মহল আর পুরনো মহলের অধীশ্বর হয়ে গেলেন। বেলভেডিয়ার আর হেস্টিংস হাউস তাই কামনার প্রতিক্রিয়া, কামনার প্রতিচ্ছবি, কামনার প্রতিধ্বনি। কে জানে আদিগঙ্গার আবহাওয়ায় সব পাপকর্মের শুদ্ধিকরণ ঘটে যেত কিনা। নইলে এই অসম্ভব কামুক পুরুষ সম্পর্কে তার জাত ভাই সাহেবরাই এমন এমন কথা লিখে যেতে পারতেন। He had a lucrative mania for house building and selling. He had built total 13 buildings. It was in Belvedere he became very close with Baron Imhoff's wife, Mr. Marian Imhoff. আর এই বাড়ির বাগানের পশ্চিম দিকে 200 বছরের বেশি আগে দুই ইংরেজ দ্বন্দ্বযুদ্ধে সামনাসামনি লড়াইয়ে নেমেছিলেন। সুখ্যাত কাম কুখ্যাত ওয়ারেন হেস্টিংস বনাম ফিলিপ ফ্রান্সিস। কলকাতায় তখন এক অতি সুন্দরী মহিলার বাস, মাদাম গ্র্যান্ট। তার স্বামী মিস্টার ফ্রান্সি গ্র্যান্ট যখন বাড়িতে থাকতেন না, তখনই তার বাড়িতে হাজির হতেন ফিলিপ ফ্রান্সিস। মিসেস গ্র্যান্ট থাকতেন আলিপুর লেনের রেড গার্ডেন হাউসে। এখানেই তার কাছে যেতেন হেস্টিংস, তার বন্ধু বারওয়েল এবং অবশ্যই কাউন্সিলর ফ্রান্সিস। 20 নভেম্বর 1778 এদিনে হেস্টিংস বেলভেডিয়ারে তার বল নাচের আসরে নেমন্তন্ন করেছিলেন অন্যদের সঙ্গে গ্র্যান্ট দম্পতিকে। এখানেই শ্রীমতী গ্র্যান্টের সঙ্গে আলাপ হয়ে গেল ফ্রান্সিসের। পরিচয় ক্রমে ঘনিষ্ঠতর হয়ে উঠল। দুর্বার দুরন্ত প্রেমে ফ্রান্সিস হাবুডুবু খেতে লাগলেন, কিন্তু সেই প্রেমের পথ নিষ্কণ্টক ছিল না। কাটা হয়ে ফুটে উঠলেন তারই বন্ধু স্বয়ং ওয়ারেন হেস্টিংস। হেস্টিংসের পক্ষে একটু অসুবিধা ছিল তার পদমর্যাদা। লাট সাহেবের পক্ষে যখন তখন ওর বাড়িতে যাওয়াটা শোভন ছিল না। ফিলিপের পক্ষে সেই অসুবিধাটা ছিল না বলে ঘনিষ্ঠতা বাড়ানোর সুযোগটা তারই বেশি ছিল। মিসেস গ্র্যান্টের পক্ষপাতিত্ব কার প্রতি ছিল তাও নিশ্চয় করে বোঝা যাচ্ছিল না। এহেন সময়ে 7 ডিসেম্বর তারিখে সেই ঘটনাটা ঘটে গেল। এদিনে বারওয়েল সাহেব গ্র্যান্ট দম্পতিদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন তার খিদিরপুরের বাড়িতে। খবরটা কানে যেতেই ফ্রান্সিস সিদ্ধান্ত নিয়ে ফেললেন এবং সোজা চলে গেলেন সন্ধে হতে না হতেই বারওয়েল সাহেবের খিদিরপুরের বাড়িতে এবং পাঁচিল টপকে সেই বাড়িতে ঢুকে সোজা প্রেমিকার ঘরে হাজির। দেখতে পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে বারওয়েলের আর্দালি। মিস্টার ফ্রান্সিসের কাছে সোজা এসে জানালো, সাহেব, ফিলিপ সাহেবকে একেবারে হাতে নাতে ধরে ফেলেছি। তাকে একতলার ঘরে দরজা বন্ধ করে দিয়ে আটকে রেখেছি। শুনেই উদ্ভ্রান্তের মতো ছুটে চলে গেলেন মিস্টার গ্র্যান্ট, কিন্তু তালা খুলতেই প্রবল বেগে ধাক্কা দিয়ে নাগর ফ্রান্সিস একেবারে ছুটে বাইরে গিয়ে একেবারে হাওয়া। খবরটা গিয়ে পৌঁছে গেল হেস্টিংসের কানে। এত দূর স্পর্ধা! প্রেমে তার পরাজয় হয়েছে ঠিকই, তাই বলে সেই হার মেনে নিতে তিনি নারাজ, লড়কে লেঙ্গে। কিন্তু লড়ার সুযোগ আস্তে আস্তে 1.5 বছর গড়িয়ে গেছে। 17 আগস্ট 1780
প্রায় ঢোল শহরত করে সবাইকে জানানো হয়েছে এদিন সকাল 6:30টায় দুজনের ডুয়েল লড়াই হবে। ময়দানে যুযুধান পক্ষ হাজির। ফ্রান্সিসের সহায়ক হিসাবে হাজির ওয়াটসন। হেস্টিংসকে সহায়তা দেবেন লেফটেন্যান্ট কর্নেল পিয়ার্স। বেলভেডিয়ার হাউসের বাগানেই লড়াই। দুদিক থেকে দুজন কদম কদম বাড়িয়ে চলেছেন। তারপর সংকেতবাসী বাজতেই দুপক্ষই রিভলভার বের করে গুলি চালাতে উদ্যত। ফিলিপ গুলি ছুড়লেন, শুধু একটা নিষ্ক্রিয় শব্দ শোনা গেল। বারুদ স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, গুলি আর ছুটল না। ক্লেমেন্সি হেস্টিংস সহতা উদার হয়ে ফিলিপকে আরও একটা সুযোগ দিলেন। এবার দুপক্ষেরই গুলি ছুটল। ফিলিপের গুলি হেস্টিংসের শুধু কানের লোম স্পর্শ করল, কিন্তু হেস্টিংসের গুলি সোজা বিঁধে গেল ফিলিপের ঘাড়ে। যন্ত্রণায় কাঁতরে উঠলেন তিনি। হেস্টিংস ছুটে গেলেন তার দিকে। ঈশ্বর, তিনি তো এতটা চাননি। ঝুঁকে পড়ে তার গায়ে মাথায় হাত বোলাতে লাগলেন। ওয়াটসন ছুটে গিয়ে প্রাসাদের মধ্যে ঢুকে কোথা থেকে একটা ব্যান্ডেজ এনে নিয়ে এলেন। কেউ একটা পালকির ব্যবস্থা করেও ফেললেন। রক্তাক্ত ফিলিপ পালকিতে উঠতে চাইছিলেন না। তখন আদিগঙ্গায় জোয়ারের বান ডেকেছে। তা পার হয়ে শহর আর যেতে পারল না পালকি। যা প্রত্যাশিত ছিল তাই হলো। ফলে যখন বেলভেডিয়া ন্যাশনাল লাইব্রেরি হলো, তখন এর দ্বাররক্ষক নৈশ প্রহরী বীর বাহাদুর একবার সন্ধ্যার অন্ধকারে বাগানের মধ্যে একটা পালকিতে চলে যেতে দেখেছিল। তার দরজা দুটো খোলা ছিল। কোণা থেকে চাঁদের আলো এসে পালকিটার ভেতরে পড়েছিল, আর তাতেই বীর বাহাদুরের নজরে এসেছিল একটা সাহেব পালকির মেঝেতে শুয়ে, একটা হাত বাইরে ঝুলছে, আর তার কাঁধ থেকে রক্ত বেরিয়ে এসে তার গোটা কামিজটাকে লালে লাল করে দিয়েছে। আলোটা উঁচিয়ে ধরতেই পালকিটা নিমেষে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। বীর বাহাদুরের নিজেরই বিশ্বাস হয়নি সে কি দেখেছিল। ফ্রান্সিস ফিলিপের সেই গুলিবিদ্ধ রক্তাক্ত দেহটা এতকাল পরেও, তবে কি বাগানটায়? সেদিন বীর বাহাদুর নিজের কোয়ার্টারের সামনের চত্বরে খাটিয়া পেতে শুয়েছিল, উত্তর গেটের দিকে মুখ করে। শীতের আমেজটা ছিলই, তাই কম্বলটাকে গায়ে জড়িয়ে এক মনে রামধনু গাইছিল। কিছুক্ষণ আগেই হয়তো হাতের কোতকাটাকে ঠুকে ঠুকে গোটা চত্বরটা রাউন্ড দিয়ে এসেছে। জনমানবটি নেই, কেবল পাতা পড়ার আওয়াজ পততি পত্রতে বিচলিত পত্রে। সেই আওয়াজ তার ঢুলুনিটার ব্যাঘাত ঘটেছিল। হঠাৎ মনে হলো কারা যেন আসছে। তাদের পায়ে একটা ছন্দ, চলার ছন্দ। সেই হিম জড়ানো রাতে বীর বাহাদুর যেন ঘামতে শুরু করলো। চোখের সামনে দিয়ে একটা পালকি চলে যাচ্ছে। তার এই খোলা দরজা দিয়ে একটা রক্তাক্ত লাশকে দেখতে পেল। চিৎকার করে উঠল। সহকর্মী রক্ষীরা ছুটে এলো। বীর বাহাদুরের দাঁতে দাঁত লেগে গেছে। পালকিতে কি ফ্রান্সিসের সেই লাশটা এতদিন পরে? পড়াশোনার শেষে রাতে যখন ফিরে আসি, এত আলোর মধ্যেও কি গা ছমছম করে না? ধন্যবাদ। তো এই ছিল আজকের ছোট্ট একটি ঘটনা, ন্যাশনাল লাইব্রেরিতে পালকিতে ভূত। ভালো লাগলে
অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ।